গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে 5:10-15 মতন বাজে। আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে আমার একটা এক্সট্রা কাজ আছে, যেটা হচ্ছে ঠাকুরের বাসন মাজতে হবে। গতকাল সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভেবেছিলাম যে আজকেই মেজে নেবো, গতকালকের কথা বলছি, কিন্তু আমার না শরীরটা কালকে ভীষণই খারাপ ছিল। খারাপ বলতে প্রচণ্ড অ্যালার্জিটা বেড়ে গিয়েছিল। আর আমি ভাবছিলাম যে আমার কি হলো, আমার চোখে এত বেশি অস্বস্তি হচ্ছিল যে কি বলবো, আমি চোখটা খুলতেই পারছিলাম না, আমার এতটাই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আজকে যেহেতু মাজতে হবে, যেটা একটা বেশ বড় কাজ, ঠাকুরের বাসন মাজা অন্তত আমার কাছে খুব বেশ বড় কাজ এটা, তো সেজন্য একটুখানি তাড়াতাড়ি উঠে পড়েছি। তো প্রথমেই যা কাজ থাকে সেগুলো একটা একটা করে কমপ্লিট করি, তবে তার আগে চিয়া সিডটা একটুখানি ভিজিয়ে নিলাম। তমাল মাঝে মধ্যে বলে, চিয়া সিড খেয়ে কী হবে পিঙ্কি, তুমি চিয়া সিড খেয়ে রোগা হবে? চিয়া সিড তো আমাদের দেশের জিনিস নয়, আমাদের দেশের যা আমরা সেটা খেয়েই মনে হয় বেশি ভালো থাকবো। তো যাই হোক, তর্ক বিতর্কে যাই না, মনে হয় কথাটা খুব একটা খারাপ তমাল ঘোষ বলছেনও না, তো কি আর করা যাবে। তো আমি তো আমার মতন চলছি, খারাপ তো খুব একটা কিছু হচ্ছেও না, তো দেখা যাক। যাই হোক, তো রান্নাঘরটা, ডাইনিংটা, রান্নাঘর, কাউন্টার টপ, গ্যাস, আভেন, এগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়ে বসলাম একটু জলটা নিয়ে। এইটুকু সময় আমার বেশ ভালো লাগে চুপটি করে বসে থাকতে, তো সেইটুকু সময় বসলাম। তবে আজকে না খুব বেশিক্ষণ সময় বসে বসে আড্ডা মারিনি, তো উঠে পড়লাম। আর ওই যে বললাম ঠাকুর বাসন মাজা আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজ করতে শুরু করলাম। তো অনেকটাই যেহেতু ভোর আছে এখন, ওই 5:30 হয়তো বেজেছে, তো জানলা দরজাগুলো একটা একটা করে এবার ভাবলাম খুলে দিই, উঠেই আর খুলে দিইনি। তো সমস্ত জানালা দরজাগুলো একটা একটা করে খুলি, এবার ঘর দোর ঝাড় দেবো, তারপর সব একটা একটা করে একটু একটু করে মুছে ফেলবো। তো ঘরদোর ঝাড় দেওয়া ভালো করে কমপ্লিট করে নিয়েছি। তো বড় ঘরটা, বাবুইয়ের ঘর, ডাইনিং, ড্রয়িং আর ডাইনিং আমার একই ব্যাপার। যাই হোক, রান্নাঘর, ডাইনিং সব ভালো করে মুছে নেব। তো আস্তে আস্তে তো বেশ অনেকক্ষণই সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমি কাজটা করে নেওয়ার চেষ্টা করছি, কারণ না হলে আবার পুজো টুজোও তো আছে না। ওই যে বললাম বৃহস্পতিবার আজকে, একটু সময় তো ঠাকুর ঘরে বেশিক্ষণই যাবে। তো যাই হোক, সব ঝপঝপ করে পরিষ্কার করে ফেলছিলাম। তো বাসনপত্রগুলো সব মেজে না আমি একদম ছাদের মধ্যে উপর দিয়ে চলে গিয়েছিলাম, দিয়ে আবার স্নান টান করে চলে এলাম আবার ছাদে। তো ছাদে এসে ঠাকুরের উপর দেওয়া বাসনগুলো তুলে নিই, আর ঠাকুর ঘর মুছে রেডি করে নিয়েছিলাম। তো বৃহস্পতিবার ঘর চেঞ্জ করব, তো সব একটা একটা করে পুজো পাঠ করতে, পুজোর যা যা আয়োজন করতে হয়, যেটুকু আমার ক্যাপাসিটি, সেই আয়োজনে সেইভাবেই আয়োজন করতে শুরু করলাম। আর আজকে যা বিশ্রী আলপনা আমি দিয়েছি, নিজেরই অভক্তি হচ্ছিলাম আলপনা দিয়ে। তো আর মুছবো ভেবে আর মুছলাম না, যে থাক আর মুছবো না, পরের সপ্তাহে পরের বৃহস্পতিবার না হয় একটু বেশি ভালো করে আলপনাটা দিয়ে নেব, তাই আর মুছলাম না। আর আগের দিনের একটা ব্লগে পাপড়ি দিদিভাই, ভার্গব ব্লগ থেকে পাপড়ি দিদিভাই কমেন্ট করেছিলেন, গঙ্গা জলের সাথে অগুরু মিশিয়ে দিলে ভালো লাগে, একটা আলাদাই শান্তি হয়। তো সেই কথাটা আমার খুব ভালো লেগেছিল। তো আমি কিন্তু আজকে থেকে এই গঙ্গা জলের সাথে অগুরু মিশিয়ে নেওয়া শুরু করলাম। থ্যাংক ইউ দিদিভাই, আবারও থ্যাংক ইউ এত সুন্দর একটা জিনিস শেখানোর জন্য। তো আর একটা কমেন্ট আমার আজকে খুব ভালো লেগেছিল, আজকে নয়, এর আগের দিনের ব্লগটাতে শিবানী, ইন্ডিয়ান ব্লগার শিবানী, সেই শিবানী দিদিভাই কমেন্ট করেছিলেন যে অনেক বড় কমেন্ট করেছিলেন। উনি কিন্তু ভীষণ ভালো একজন সাপোর্টিভ মানুষ। তো আপনারা কিন্তু চাইলে ওনার চ্যানেলটা জয়েন করতে পারেন। তো যাই হোক, উনি কমেন্ট করেছিলেন যে সমস্ত মায়ের সন্তানরা যেন মানুষের মতন মানুষ হোক, এটা কিন্তু খুব বড় আশীর্বাদ। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। জয়শ্রী শ্রীনা দিদিভাই কমেন্ট করেছিলেন, তোমাকে খুব সুন্দর লাগছিল। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তবে একটু বেশি মোটা লাগছিল, আগের থেকে একটু মোটা হয়ে গেছি তো তাই।
তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো ওপর ঘরে মানে ঠাকুর ঘরে পুজো দিয়ে সোজা চলে এলাম, আর নিচের ঘরে ধূপ গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে নিয়েছিলাম, আর তারপর নিজের জন্য এক কাপ চাও বসিয়ে দিয়েছিলাম, কারণ বাড়ির শুদ্ধ সবাই এখনও ঘুমাচ্ছে। তো চা বসিয়ে দিলাম, আর সকালবেলা যে সব রান্নাঘরটা আগোছালো করে গিয়েছিলাম, তো সেখানটাও তো সুন্দর করে গোছাতে হবে, তো সেগুলো ঠিকঠাক করে আবার গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম। তো নিজের জন্য এক কাপ চা বসাই, একটু কড়া করে চা করবো, আর হাফ কাপ চা খাবো বলে আজকে ঠিক করেছি। তো চাটা ফুটতে দিয়ে তমাল কালকে কিছু ফল এনেছিল, সেই ফলগুলো আবার ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছিলাম। চাটা ঠিকঠাক করে না ফুটলে কিন্তু পারফেক্ট লিকারটা মোটেই হয় না। তো চাটা হয়ে গিয়েছিল, চাটা ছেঁকে নিলাম, আর একটু শান্তিতে বসে এখন আমি এক কাপ চা খাবো। আমি একটা কথা সব সময়তেই বলি, আমার একা থাকতে ভালো লাগে, আমি ভালোবাসি একা থাকতে, আমি আমার একাকিত্বটা ভীষণ এনজয় করতে ভালোবাসি। এটা কিন্তু সত্যি আমার মনের কথা। অনেকেই এখন বলতেই পারেন যে কী রে বাবা, তাহলে যৌথ ফ্যামিলি হলে কী করতো? আমি কিন্তু যৌথ ফ্যামিলিতেও থেকে দেখেছি, আমি অনুপরিবারেও থেকে দেখেছি। আমার সত্যি কথা বলছি, আমার অনুপরিবারটাই সবচেয়ে বেশি পছন্দ। যে যাই বলুক, আমি নিউক্লিয়ার ফ্যামিলি বেশি পছন্দ করি। যৌথ ফ্যামিলি হোক বা নিউক্লিয়ার ফ্যামিলি, সব জায়গাতেই কিন্তু মেয়েদের একটা আলাদা সম্মান, আলাদা দায়িত্ব, আলাদা গুরুত্ব, সে যাই হোক। তো তৃপ্তিতে বসে নিজের চাটা কমপ্লিট করলাম, আর ততক্ষণে তমাল ঘুম থেকে উঠে পড়েছিল, ওকেও এক কাপ চা করে দিলাম, যদি বলল চা খেলো, আর আমি তারপরে চলে এলাম বড় ঘরের বিছানাটা তুলে দেওয়ার জন্য। তো প্রথমে ভেবেছিলাম না চাদরটা চেঞ্জ করবো, তারপর ভাবলাম যে না থাক, এই সপ্তাহটা যাক, সামনের সোমবার দিনকে একেবারে চাদর ফাদরগুলো যা আছে সব চেঞ্জ করব। আর তমালও না একদম রেডি হয়ে গিয়েছিল বেরোবে বলে, তো তমাল বেরিয়ে গেলে আমি আবার এসে এই ঘরে যা যা কাজ আছে সেই কাজগুলো একটা একটা করে কমপ্লিট করব। তো তমাল বেরিয়ে গেল, আর আমি ওর পেছনে পেছনে বেরিয়ে গেলাম দরজা দেওয়ার জন্য। তো তার ফাঁকে তমাল বলছে, পিঙ্কি আমি না ফোনটা নিতে ভুলে গেছি, একটু ফোনটা দাও প্লিজ। তো ওকে আবার ফোনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সোজা চলে এলাম ঘরে, যা যা ঘরের এক্সট্রা কাজ আছে, বালিশ ফালিশগুলো তো সব তুলিনি, সেগুলো তুলবো। তো প্রথমেই দেখতে পেলাম আমি আমার স্ট্রেটনারটা ওখানেই ফেলে রেখেছিলাম, প্রায় 2 দিন হয়ে গেছে, তো সেগুলো তো তুলিনি। তো সেগুলো তুলে দেবো বলে আলমারিটা খোলার সাথে সাথেই আমার মনে পড়লো তৃপ্তি মল্লিক অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছিলেন যে তুমি তোমার ঠাকুমার বোনা চাদরটা দেখালে না। তো দিদিভাই আপনি যদি আজকে দেখেন, তো আজকে প্লিজ দেখুন, চাদরটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার ঠাকুমার হাতের বোনা। আমার ঠাকুমা প্রচুর চাদর, বালিশের ওয়ার, টেবিল ক্লথ প্রচুর প্রচুর বুনেছে। এটা আমার মাকে দিয়েছিল বহু বছর আগে, এটা একটু কেমন হয়েও গেছে। তো এটা একটা, আর আমার বোনের কাছে একটা আছে, সেটা হচ্ছে গিট সেলাইয়ের, আর এটা খুব 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 সুন্দর, মানে আমার তো ভীষণ প্রিয়। আর এরকম প্রচুর চাদর আমার ঠাকুমা বুনে একে ওকে তাকে দিয়ে দিয়েছে। এখন আমি মনে মনে ভাবি এই চাদরগুলো যদি কিনতে যাই বাজারে, কিনতে তো পাওয়াই যাবে না। এখন যেসব এমব্রয়ডারি চাদর বাজারে বিক্রি হয়, দেখলে না আমার কেরম একটা অস্বস্তি হয়। তো যাই হোক, এটা হচ্ছে অনেকটা পুরনো চাদর। আর আমার বিয়ের সময় যে চাদরটা দিয়েছিল সেটা হচ্ছে এই চাদরটা, এটাও অসম্ভব সুন্দর একটা চাদর। উনি ভীষণ ভালোবাসেন এইগুলো বুনতে, ওনার আজকে 82 বছর বয়স। ওনাকে যদি এখনও গিয়ে বলা হয় না, ছোটো না, একটা চাদর বুনে দেবে, হ্যাঁ বুনে দেবো, দিয়ে যাস, একটু দেরি হবে বুনতে তবে বুনে দেবো, কোনো সমস্যা নেই, দিয়ে যাস কিন্তু। তো এই আমার যে বিয়ের চাদরটা, ওটার একটা ব্যাপার আছে। প্রথম যখন উনি আঁকিয়ে এনেছিলেন, উনি রাম মন্দির থেকে আঁকাতেন, কলকাতার রাম মন্দির থেকে। তো আঁকিয়ে নিয়ে এসে যথারীতি উনি বুনছেন, একটা অন্য চাদরের কথা বলছি। তো উনি বুনছেন, আর উনি না স্কুল টিচার ছিলেন। তো শনি রবিবার যে কোনো একটা দিন উনি মাথায় কলপ করতেন, তো সেই কলপের কালি টপাস করে পড়ে গিয়েছিল ওই চাদরটার মধ্যে। তো উনি 1 সেকেন্ড ভাবলেন না, সময় নিলেন না, কি হবে কি না, অত কিছু ভেবে লাভ নেই। উনি সোজা চলে গেলেন নিউ মার্কেট থেকে আবার চাদর কিনলেন, কিনে রাম মন্দিরে আবার আঁকালেন, নিয়ে জাস্ট 1 মাস 20 দিন, 1 মাস বেশি বলছি, 20 দিনের মধ্যে এই যে আমি বলছি আমার যেটা বিয়ের চাদর, ওটা উনি কমপ্লিট করে দিয়েছিলেন। ওনার হাতের এত ভালো কাজ আমার লাইফে আমি কাউকে দেখিনি। উনি এতটাই ওনার ট্যালেন্ট ছিলেন। আমার ঠাকুমা ঠাকুরদাদা দুজনেই স্কুল টিচার, আর আমার ঠাকুমা সেলাই করতে ভীষণ ভালোবাসতেন। আমার ঠাকুমা পরে চাকরি পেয়েছিলেন, ঠাকুরদাদা আগে। ঠাকুরদাদার টাকা নিতেন, আর উনি ভীষণ নিউ মার্কেটে যেতেন, তো সেখান থেকে জিনিসপত্র কিনতেন, সেলাইয়ের জিনিস কিনতেন,
এই সমস্তই করতেন। ওনার ভীষণ গুণ। ভোর 3টেয় ঘুম থেকে উঠতেন, সংসারের যাবতীয় কাজ, ঠাকুরকে সেবা দিতেন, স্কুলের জন্য রেডি হতেন, স্কুলে যেতেন, রান্নাবান্না করে যেতেন। এত ওনার গুণ ছিল। যাই হোক, দেখালাম চাদরটা দিদিভাই, কেমন লাগলো বলবেন। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো যাই হোক, এদিকে না সমস্ত কাজগুলো করে নিলাম, দুটো ঘরের বিছানা তুলে বাবুইও উঠে পড়েছিল, তমাল তো বেরিয়ে গেল, দেখতেই পেলেন। আর তারপর ব্রেকফাস্ট রেডি করলাম। আজকে ব্রেকফাস্টে ছিল চাউমিন। তো চাউমিনটা কমপ্লিট করলাম। বাবুইকে জিজ্ঞাসা করলাম, তুই কি সস দিয়ে খাবি চাউমিন? বললো হ্যাঁ। তো সেই জন্য ফ্রিজ থেকে আবার সসটা নিলাম, নিয়ে ওর জন্য ভাবলাম খাবারটা এবার বেড়েই দিই। তো খাবারটা বেড়ে ও বললো মা আমি ঘরেই খাবো। তো সেই জন্য ওকে ঘরের মধ্যে খাবারটা দিলাম। আর ওকে বললাম যে হ্যাঁ রে, গরম লাগছে না, ফ্যানটা চালা। ও বললো না, আমি শান্ত হয়ে বসলে আমার আর গরম লাগবে না। যত বড় বড় কথা। তো আমি না চলে এলাম রান্নাঘরে। আমার মোটামুটি আর কোনো কাজ নেই আপাতত রান্না করা ছাড়া। আর রান্নাও তেমন কিছু নেই, ফ্রিজের মধ্যে একটু শুক্তো আছে, বড়ার ঝাল আছে, করবো একটু ডাল আর আলু সিদ্ধ। তবে আলুর দমটা করে রাখছি, আলুর দমটা রাতের জন্য। আর হচ্ছে কি কালকে সকালের জন্য একটু তুলে রেখে দেবো। তো প্রথমে না আলুগুলো বেশ ভালো করে ভেজে নিলাম, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর সেই তেলের মধ্যে একটু মৌরি, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 3-4টে মনে হয় দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব ভালো করে নাড়াচাড়া করব, একদম বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সেটাও বেশ ভালো করে নাড়াচাড়া করবো যেন গন্ধ না লাগে নাকে। তো সেই কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে মশলা হিসাবে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে হলুদ। সেটাও আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাজা কাজু আর পোস্তর একটা মিহি পেস্ট। তো এই পেস্টটা দিয়ে আবার নাড়াচাড়া করে আমি বেশ তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই। আর টক দই দিয়ে তো খুব ফাস্ট নাড়তে হয়, না হলে কেটে যাওয়ার একটা চান্স থাকে। তো সেটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো। তবে হ্যাঁ, এখানে একটা আমি স্কিপ করে গেছি মশলা, যেটা হচ্ছে 1 চামচ, আমি 1 চামচ না 1.5 চামচ মতন ধনে গুঁড়ো দিয়েছিলাম। তো তরকারিটা না জল ঢেলে দিয়েছিলাম নাড়াচাড়া করে। আর ফ্রিজের মধ্যে সমস্ত খাবারগুলো, মাইক্রোওভেনের মধ্যে সমস্ত খাবারগুলো গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো সেই খাবারগুলো আবার আমি বের করে নিলাম। আর এদিকে ঢাকা খুলে দেখি যে সুন্দর একটা ফুট চলে এসেছে আর চারধার দিয়ে বেশ তেলটাও ছেড়ে গেছে। তো এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু গরম মশলা। রান্না কিন্তু ডান। আর এটাকে আমি ওই যে বললাম 2 ভাগে ভাগ করব। একটা না রেখে দিয়েছি বেশি হয়েছে বলে, যাতে গতকাল সকালেও হয়ে যায়। টিফিনের জন্য একটু পরোটা করব ভেবেছিলাম। আর হচ্ছে আজকে রাতের জন্য তুলে রেখেছি। তো আমার কাজকর্ম কমপ্লিট। দোতলা থেকে কিছু জামা কাপড় গুছানো ছিল, সেগুলো নামিয়ে নিয়ে এসেছি। আর এখানে বাবুই ল্যাপটপ নিয়ে কি একটা করছিল। সমস্ত ঘর দোর গোছানোও কমপ্লিট, সব কিছু কমপ্লিট। রান্নাঘরও একেবারে ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ফ্রেশ হব আর খেতে বসবো। তো যাই হোক, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।